নমস্কার সুধী শ্রোতা বন্ধুরা। এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা একটা গল্প জুতোর দৌলত গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি আজকের গল্প পাঠ জুতোর দৌলত। রতনলালের টাকায় ছাতা ধরছে, লোহার সিন্ধুকে মরচেই পড়ে গেল, তবু একটি আধলাও খরচ করতে নারাজ। টাকার কথা তুলেছ কি অমনি সে জোড়হাত। কথাবার্তা শুনলে মনে হয় সারা ক্লাসে তার মতন দিন দুঃখী আর বুঝি দ্বিতীয়টি নেই। সে বলে, আমরা ভাই মুদি মাকাল মানুষ, তোমাদের জুতোর শুকতলা মেহেরবানি করে রেখেছ, তাই দুটো খেয়ে পড়ে টিকে আছে। তাই বা কদিন থাকতে পাচ্ছি বলো? এ বাজারে ব্যবসা করে আর বেশি দিন খেতে হবে না। কিসে যে তোমরা টাকা দেখো আমার। হ্যাঁ, এরকম বেয়ারা কথা শুনলে কার না রাগ হয়। বন্ধু বান্ধব চড়ছে দারুণ ওর ওপর, পরের বেলায় ওয়ান পাইস ফাদার মাদার, কিন্তু নিজের বিষয়ে রতনলাল আমাদের মুক্ত হস্ত। ৮ আঙ্গুলে ৮টা হীরের আংটি পরে ৫২ টাকার জোড়া ধুতি ৮ পৌড়ে পড়ে, রাত দিন মোটরে চড়ে, আরো কত কিছু যে করে, তার পক্ষেই শোভা পায় এগুলো। যার বাবা চিত্রগুপ্তের নোটিশ পাবার আগে ছেলের জন্য একটি টাকার হিমালয় গড়ে রেখে যেতে পারেন। অবশ্যই ওসব খরচে ওর দুধে হাত পড়ে না, জলের উপর দিয়েই যায়। অর্থাৎ ব্যাংকের যা সুদ আসে মাসে মাসে, তা থেকেই সংসার খরচ চালিয়ে আবারও কিছু আসলে জমা দেওয়া চলে। এছাড়া আছে চালের আড়ত, যার জন্যে রতনলাল নিজেকে বিনয় করে মুদি মাকাল বলে চালাতে চায়। যদিও রতনলালের সেই হিমালয় সৃষ্টিকর্তা বাবা মগনলাল ঝুনঝুনিওয়ালার মাথায় বাঁধত ৪৮ গজ মলমল থানের এহসান এক পাগড়ি, আর পায়ে পড়ত নৌকোর মতো প্রকাণ্ড এক জড়ি নাগরা, এবং কানে ঝোলাতো মুক্তোর মাকড়ি, আর কথা কইত খাস মারোবারে। রতনলাল কিন্তু সেসবের মধ্যে নেই। কথা কয় সে চোস্ত বাংলায়, এবং সাজসজ্জায়ও সে মডার্ন বাঙালি। সামান্য একটু যা ধরা পড়ে যায় সে ওই আংটির বহরে। ৮ আঙ্গুলে ৮টা আংটি বাঙালির ছেলে কই দেখিনি তো কখনো। পড়বেই বা কোত্থেকে, পাবে কোথায়? চোখেই দেখেনি ওরকম এক একখানা হিরে। যদিও ওরা সকলেই প্রায় বড়লোকেরই ছেলে, সীতেশ, সুকান্ত, অজিত, মণিময়, দেবব্রত মোটর চড়েও আসে, ভালো ভালো জুতো জামাও ওরাও পরে, তবু ওরা ডাল ভাতের বড়লোক। ছাতুর বড়লোকের সঙ্গে তাদের আকাশ পাতাল তফাৎ। অজিত বলে, হবে না টাকা? চোখের উপর চামড়া না থাকলে টাকা জমানো খুব সহজ। আজও পর্যন্ত দেখলাম না ১ পয়সার ছোলা ভাজা কোনোদিন কিনতে, অথচ পরের মাথায় হাত বুলিয়ে খ্যাটন বাগাতে পারলে ছাড়ে না। সুকান্ত বলে, ওর মাথায় হাত বুলিয়ে একদিন ভালো মতন একটি খ্যাট বাগাতে পারা যায়, তবে বলি বাহাদুর। সে আর পেরেছ, দেবব্রত বলে। পকেট হাতড়ে একটা দুয়ানি পেলাম না কখনো যে ২-৪টে চিনি বাদাম খাওয়া যায়। দূর, তার চেয়ে ধরেই পড়া যাক। মণিময় বলে, পেন্সিলের মাথাটা কামড়াতে কামড়াতে। উঠতে বসতে জ্বালাতন করে মারলে শেষ পর্যন্ত এড়াতে পারবে না। অজিত বিরক্তির সঙ্গে বলে, হ্যাঁ, ওই করি আর কি, একদিন খেয়ে তো চতুর্ভুজ হব। মণিময়ের মত হচ্ছে, চতুর্ভুজ হওয়া বলে কিছু নয়, ওর থেকে কিছু খসানো নিয়ে কথা। ১০টা টাকাও যদি খরচ করিয়ে দিতে পারি তো বুঝবো, অন্তত মুখের চেহারাখানা দেখবারও একটা জিনিস হবে,
দেখলি না সেদিন পুয়োর ফান্ডের খাতায় সই করে ফেলে কি আফসোস। বলে কি না, আমরাই তো পুয়োর ম্যান বাবা, চাঁদা করে দিক না কিছু। তাও তো দিলে মোটে 4 আনা। অতএব আর মতভেদ করা উচিত নয় রতনলালের পিছনে লাগা সম্বন্ধে। ইতিমধ্যে একদিন মণিময় একটা মজার খবর এনে দিল, রতনলালের নাকি বিয়ে ফিয়ে হয়ে গেছে কোন কালে, এখন সম্প্রতি একটা খোকা হয়েছে, সেটা সে বরাবর চেপে এসেছে বিয়ের কথাটা। এর চেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। তারপরেই শুরু হলো, কি হে রতনলাল, এ কি শুনছি? রতনলাল, এমন একটা দামি খবর এতদিন চেপে এসেছো ভাই? হ্যাঁ রতনলাল, তোমাদের সমাজটি ভাই খাসা, বাল্যকালেই একটা হিল্লে হয়ে যায়। আর আমাদের হুম হুম 3টি দাদা এখনো পথ আগলে বসে, লাইন ক্লিয়ার হতে হতে চুল পেকে যাবে। রতনলালের কপালটা কিন্তু ফার্স্ট ক্লাস, এই বয়সে গ্র্যাজুয়েট হবার আগেই পিতৃদেব হয়ে বসলো, সোজা সম্মান। রতনলাল, আর ছাড়ছি না ভাই। হ্যাঁ, এবার একদিন তোমাকে খাওয়াতেই হবে। প্রফেসর এন দত্ত ভালো মানুষ লোক, তাঁর পিরিয়ডের ছাত্রদের প্রায় এই ধরনেরই পড়াশোনা চলে। রতনলাল আমাদের, বলেছি তো, সব সময় বিনয়ের অবতার। হাত দুখানি জোর করতে 1 সেকেন্ডও সময় লাগে না তার। সে আস্তে আস্তে শুরু করে, কি বলো ভাই, তোমরা সব আমির ওমরাও লোক, এই গরিবখানার পায়ের ধুলো দেবে, হেও কি সম্ভব? রাম রাম, বসবে কোথায়, খাবেই বা কি? আমাকেই বরং পালা করে 2-4 দিন খাইয়ে দিত তোরা। দেখছিসই তো, খরচ বাড়লো আমার, খাওয়ার মুখ আর একটা সংসারে বেড়ে গেল। যেন এক্ষুনি এর সবে জন্মানো ছেলে ঘি, রুটি, লাড্ডু, মিঠাই একেবারে খেতে শুরু করে দিয়েছে। সে যাক, রতনলালের বিনয়ে আর কেউ গলে না। সাব্যস্ত হলো, রতনলাল একদিন ওদের 5জনকে সিনেমায় নিয়ে যাবে নিজের খরচায়, আর খাওয়াবে পরিতোষ করে। নাছোড়বান্দা বন্ধুদের জ্বালাতনে অস্থির রতনলাল অগত্যা হাল ছেড়ে দিয়ে প্রতিশ্রুতি দিয়ে বসল। শুধু মিনতি করে সে বলল, আমরা ভাই মেরো মানুষ, মাছ মাংস আশা করো না, তবে পেটটা ভরিয়ে দেব। তোমাদের কেশিদাস আর দাড়ি ঘোষ আছে, আর ঘরের লাড্ডু মিঠাই তো আছেই, তাই সই, সাথে সিনেমাটা রয়েছে যখন, বলে বন্ধুরা রাজি হয়। শনিবার কলেজ ফেরত প্যারাডাইসে গিয়ে হাজির হলো সবাই। যদিও বন্ধন ওরা সকলেই দেখেছে 2-1 বার, না দেখবেই বা কেন, তবু 2বারের ওপর 3বার দেখলেই বা ক্ষতি কি? পরের পয়সায় পাওয়া যাচ্ছে যখন, ভালো বই 5বার দেখতেই বা কি দোষ? অমনি একটা করে আইসক্রিম, বুঝলে রতনলাল, বলে সুকান্ত। প্রোগ্রাম বুকটা না হয় আমিই কিনবো নিজের পয়সায়, সবটা আর তোমার ঘাড়ে চাপাতে চাইছি না। কিনবে মানে? বাড়ি থেকে নিয়েই এসেছে একখানা, ছোট বোনের নিজস্ব সংগ্রহের ভাঁড়ার ওলট পালট করে। অজিত মন্তব্য করে, নেহাত যেন 3rd ক্লাস কিনে বসো না রতন, হাজার হোক তোমার নিজেরও তো একটা মান মর্যাদা আছে। রাম রাম, আর লজ্জা দিও না ভাই, রতনলাল যখন সাথে করে এনেছে তোমাদের সকলকে, ইজ্জত মাফিক কাজই করবে। বলল রতনলাল, 3rd ক্লাস টিকিট কিনবো? শরম নেই আমার? একেবারে 1st ক্লাস টিকিটই কিনবে সে, ঝোঁকের মাথায় প্রতিজ্ঞা করে বসে। মবলক টাকা সে খরচ করবে আজ, বন্ধুদের টিটকিরি আর সে সইবে না। কিন্তু এ কি কাণ্ড, টাকার জন্য পকেটে হাত দিতে হাতটা সোজা নেমে আসছে কেন? গোলগাল কচুরি প্যাটার্নের হাতখানি রতনের, সাধারণ নিয়মে
পকেটে হাত ঢোকালে আটকেই যায়। নামতে গিয়ে বাধাপ্রাপ্ত হাতটাকে থামতেই হয় শেষ পর্যন্ত। পকেট ভেদ করে অবাধে বেরিয়ে আসা সম্ভব হয় কি করে? রসগোল্লার মতন মুখখানি চট করে বাসি জিলেপির মতোই বা হয়ে পড়ছে কেন? কি ব্যাপার? ব্যাপার আর কিছুই নয়, পকেটমার। ব্ল্যাক আউটের বাজারে সিনেমা থিয়েটারের নিত্য নৈমিত্তিক ঘটনা। এই ভূত নামানো গোছের আধো আলো আধো ছাওয়ায় ভিড়ের মধ্যে পকেট তো কাটবেই লোকে। পেশাদারি পকেট কাটিয়ে যারা দস্তুর মতন পকেট কাটনেওয়ালা, তারা তো কাটছেই, কেটে আসছেই চিরকাল, কাটবেও। কিন্তু যে যাই কাটুক, চমৎকার সাফাই হাতখানা তো তার। এমন ফাইন করে শুদ্ধ পকেটের তলাটুকুন কেটেছে, মনে হচ্ছে সরু কাঁচি দিয়ে সেলাই কটাই বুঝি কে কেটেছে বসে বসে। মুরুগ্গে, চুলো যাক। মোট কথা হচ্ছে, এই পকেট মারা গেলে টিকিট কেনা চলে না, অগত্যা ফিরেই যেতে হবে। আর উপায় কি? কিন্তু ছি ছি ছি, তাও কখনো হয়? রতনলালের শরম আছে, আর এদের নেই। পাশের লোকগুলো বলবে কি? রতনলালের পাশে দাঁড়ানো ওই দন্তবাগের টিকিটওয়ালা যে হাসবে দাঁত বার করে, ভাববে বাবুদের পকেটে নেই 1 আনা পয়সা, আর প্রাণে আছে 16 আনার শখ। না, কখনোই না। যাক প্রাণ, থাক মান। প্রত্যেকেই নিজের নিজের পকেটে হাতড়াতে শুরু করে। কিন্তু রতনলাল দিতে দিলে তো হা হা করে উঠে বলে, দোহাই ভাই, তোমরা একটি পয়সাও বার করো না, সব ঠিক করে দিচ্ছি। কি করব, আজ দেখছি নসিবটাই খারাপ। বলেই রতনলাল হাত থেকে একটা হীরের আংটি খুলতে উদ্যত হলো। সবাই অবাক হয়ে গেছে, বলে, ও কি হচ্ছে? এটা বন্ধক রেখে এখন তো দেখে নিই, তারপর বাড়ি থেকে টাকা আনিয়ে দিলেই চলবে। সুপারটাকে ছেড়ে দিয়েই মুশকিল হয়েছে। যদিও রতনলাল সোজা হিসেব দেখালো, কিন্তু এরা বাপু ওতে রাজি নয়। হীরের আংটি বাঁধা দিয়ে বায়োস্কোপ দেখা সভ্যতা বলে তো কোনো একটা জিনিস তো আছে, নাকি নেই? শুনলে যে গায়ে লোকে থুতু দেবে। কাজেই সবাই রতনলালের হাত চেপে ধরে বলল, খেপেছ? কি ভাববে ওই দন্তবাগীশ লোকটা? আমরা তো এক্ষুনি যাচ্ছি তোমার বাড়ি, ধার শোধ করো তখন। দুঃখের বিষয়, বহুত লোকসান গেল তোমার। কত ছিল পকেটে? কে জানে কে খেয়াল রেখেছে। বড় নোট তো ছিল খান তিনেক, রেজকি 5-7 টাকারও থাকতে পারে। যেতে দাও বেটা, পকেট মার একটু ফুর্তি করে বাঁচুক। অজিত মনে মনে ভাবে, ইস, ভারী যে লম্বা চওড়া কথা দেখছি আজ। যা হোক, 5 বন্ধুর পকেট ঝেড়ে বেরোলো কিছু টাকা। মানে কেউ তো আর হ্যাংলা ঘরে ছিলে নয়। রতনলাল অবশ্য সঙ্গে সঙ্গে নিজের নোটবুকে টুকে নিল কার কাছে কত ধার নেওয়া হলো। বায়োস্কোপ দেখাটা ভালোই হলো, আইসক্রিমও বাদ গেল না। রতনলালই খাওয়ালো, আপাতত ধার নিয়েই খাওয়ালো, আর পরের পয়সায় পেলে খেয়ে না খায়। দেনাওয়ালার ঢালা হুকুম পাওয়া গেছে যখন। বায়োস্কোপ ভাঙলে সোজা রতনলালের বাড়ি। রতনলালের বাড়িটা বাইরে থেকে দেখলেও আগে কেউ কখনো ভেতরে ঢুকেনি। সাজসজ্জায় মারবার মারবার গন্ধ পাওয়া গেলেও বাড়িটা বড়লোকের বাড়ি বলে বোঝা যায়। বড় দালান, হলঘর, চারিদিকে গাদা গাদা ছোট ছোট ঘর, বারান্দা, সিঁড়ি, আর দেয়ালে রয়েছে প্রকাণ্ড প্রকাণ্ড অয়েল পেন্টিং। বোধ করি রতনের পূর্বপুরুষবর্গের, কারণ তাদের পাগড়ি আর ভুঁড়ি দেখলে 12 হাত কাঁকড়ের 13 হাত বিচির কথাই মনে পড়ে যায়। ঘরের মেঝে কার্পেট পাতা। এরা মনে মনে ভাবল,
ভাগ্যিস বাবা সবচেয়ে দামি ভালো জুতোগুলো পরে এসেছি। এই কার্পেটের উপর বাজে জুতো পরে বেড়ালে মান থাকতো না আর। বাড়িঘর দেখা হলো, খাবার ঘরে ডাক পড়ল। রতনলালেরা পরম নিষ্ঠাবান হিন্দু, জুতো পরে খাবার ঘরে ঢোকাই চলে না, তাই বাইরের দালানে জুতো খুলে রেখে আসতে হলো। উচিত সেটা, কারণ সারা ঘরের মেঝে জাজিম বিছানো, প্রত্যেকের জন্য একটা করে মোটা মোটা তাকিয়া, আর তার সামনে একটা করে রুপোর বেকাবিতে গুটি কত করে ছোট এলাচ আর একটা করে আতরদানি। গায়ে খানিকটা করে আতর মেখে গোটা দু চার এলাচ চিবিয়ে হাসি গল্পের বেশ কিছু সময় কাটিয়ে অবশেষে সীতেশ অধীর হয়ে বলে ওঠে, কই হে রতনলাল, এই এলাচ দানা চিবিয়েই থাকতে হবে নাকি? পেট যে চুঁচুই করছে। এখানেও কি পকেট মারলো নাকি বাবা? তাই তো হে রতন, ভাবিয়ে তুললে তুমি। সুকান্ত বললে, ব্যাপার কি? খাওয়াবে তো শুনলাম দারিক ঘোষ আর কেসি দাস, এত বিলম্বের হেতু কি? গিন্নি রাঁধলেও না বুঝতাম দেরির মানে আছে। মণিময় বলে, সত্যি রাতও যথেষ্ট হলো, কি খাওয়াবে বার করো বাবা, আর যার যা ধার আছে শোধ করে ফেলে বিদায় দাও। ধারের কথাটা মণিময় ইচ্ছে করেই তোলে, কি জানি গোলমেলে যদি ভুলেই যায় রতন। রতনলালের হাত জোড় করতে দেরি হয় না, সে কথা তো জানোই। তাড়াতাড়ি কোঁচার খুঁটটা তুলে গলায় দিয়ে হাত জোড় করে মিনতির সুরে সে বলে, মেহেরবানি করে গরিবকে মাপ করতে হবে ভাই, একটু দেরি হয়ে গেল, মনে কিছু করো না। আর মনে করবার আছেই বা কি, সবই তো তোমাদের জুতোর দৌলতে, আমি তো নিমিত্ত মাত্র। বাকচাতুরিতে আবার কিছুক্ষণের জন্য চুপ থাকতে হয়, না থেকে উপায় বা কি, ভদ্রতা বলে জিনিস তো আছে। না, ভারী ভুল করেছিল তারা, সত্যি। রতনলালের প্রতি অবিচার করছিল। এমনিতে এক পয়সার ছোলা ভাজায় নারাজ হোক, বাড়িতে ডেকে এনে খেতে দেবে না, এও কি হয়? ওই তো দুটো চাকর বড় রুপোর থালায় করে খাবার এনে হাজির করেছে। এক দুই তিন বলতে বলতে ছখানা থালা, রুপোর গ্লাসের শরবত, রুপোর ডিবে পান, পেল্লাই আয়োজন, সন্দেশ, রাজভোগ, ছানার মালভোগ, সোন পাপড়ি, মোহনপুরি, রসমালাই, মনোহরা, সরের লাড্ডু, দই বড়া, সিঙাড়া, কচুরি, ডালপুরি, ডালমুট, ঝুরি ভাজা, সেও ভাজা ইত্যাদি মেরো বাঙালি সংমিশ্রিত নানাবিধ সুখাদ্য। তার উপর আবার দই, রাবড়ি আর আনারস। আহ, একে পেটের ভেতরে অগ্নিদহন অবস্থা, তারপর মুখে এই যাকে বলে আগুনে জল পড়ল। এরপরে আর রতনলালকে কে কিপটে বলবে? খেতে খেতে মাঝে মাঝে রব উঠতে শুরু করলো, জয় রতনলাল কি জয়, জয় রতনলালের নিউ এডিশনের জয়। নিউ এডিশন মানে ও নতুন খোকাটি। দেবব্রত এক মুঠো ডালমুট মুখে ফেলে চিবোতে চিবোতে বললে, বাচ্চাটিকে একবার দেখালে না রতনলাল, ওরই অনারে ভোজটা হচ্ছে যখন। নিশ্চয়ই নিশ্চয়ই, এ সুইসরণ, বাচ্চার লোককে হিয়াবার লেয়াও। বাচ্চার লোক তো একটি তুলোর পুঁটলি বিশেষ। শিবশরণ তাকে নিয়ে আসতেই অজিত তুলল, আমরা হলাম সব পিতৃবন্ধু, একরকম পিতৃব্য তো বটেই, বিনামূল্যে ছেলের মুখ দেখা কি ঠিক হবে? মণিময় দুটো পকেটেই হাত দিয়ে উল্টো বার করে বলে, কি আর দেবো বাবা,
পকেট তো গড়ের মাঠ। ব্যস্ত রতনলাল তাড়াতাড়ি বলে ওঠে, আরে ভাই, তার জন্য কি, সে দোয়াই তো হয়েই গেছে, একরকম ধরে নাও। কাজে কাজে ধরে নিয়ে ছেলেটাকে নিয়ে দু চারজন নাড়াচাড়া করলো। নেহাত শিশু, নিয়ে তো আর লোফালোফি চলে না। এবার ওঠার পালা। বেজায় খেয়েছে কিনা সবাই, নড়তে আর পারে না, এমন অবস্থা। অনেক কষ্টে উঠে বলে, রতনলাল, দেদার খাইয়েছ ভাই, খাবার টাবার গুলো ফার্স্ট ক্লাস। না, বাস্তবিক রতনলালের বদনামটা এবার ঘুচল। রতনলালের সেই পেটেন্ট বিনীত হাসি আর জোড়হাত। হে 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 করে বলে, আমি আর কি করলাম ভাই, কিছুই নয়, আমার কোনো কেরামতিই নেই, সবই তোমাদের জুতোর দৌলতে। মেহেরবানি করে কসুর মাপ করো। বিলক্ষণ, কসুর কিসের, বিনয়ের অবতার একেবারে। কই হে, আর নয়, ওঠো এবার, যাওয়া যাক, যথেষ্ট রাত হলো। কিরে সতীশ, আরো খাবি নাকি? না বাবা, আর খেলে ভুঁড়ি সেলাই করতে ডাক্তারকে ডাকতে হবে। না, দেবাটাকে নিয়ে আর পারা গেল না, এখনো বসে বসে ডালভোগে নুন লঙ্কা চাটছে। আরে, মিষ্টি ফিষ্টি বেজায় খাওয়া হয়ে গেছে তো, মুখটা কিরকম যেন করছে। মণিময়টাই একটু ঠোঁট কাটা কিনা রুমালে মুখ মুছতে মুছতে গম্ভীরভাবে বলে, কিন্তু রতনলাল, মিষ্টি খাইয়ে যেন ধারের কথাটা ভুলে যেও না। ওর পকেটে কিছু অধিক মাল ছিল কিনা, তাই ওরই গা কড়কড় করছে বেশি। রতনলাল তার নিজস্ব হাসি ছাড়ে না। আরে, যেতে দাও না ভাই, সামান্য কথা, ছোট কথা, সে তো আমার হিসেবের খাতায় উঠেই গেছে। এই যে, বলে নোটবুকটা খুলে ধরল রতনলাল। পরিষ্কার বাংলায় লেখা হিসেব, বাচ্চা বাবু কো নজরানা, অর্থাৎ খোকার মুখ দেখানি আর কি। সীতেশ চৌধুরী 2 টাকা 6 পয়সা, অজিত দত্ত 1 টাকা 12 আনা, সুকান্ত হালদার 3 টাকা, দেবব্রত ঘোষ 4 টাকা 5.5 আনা, মণিময় খাস্তগির 9 টাকা 3 পয়সা। বায়োস্কোপে যার পকেটে যা ছিল তারই হিসেব, সোজা হিসেব, তাছাড়া সামান্য কথা, মনে রাখবার মতো কথাই নয়। পঞ্চরত্ন প্রত্যেকের মুখের দিকে তাকায়। মুখ দেখে বোঝবার উপায় নেই একটু আগে এত খেয়েছে। আমশির সঙ্গে তুলনীয় মুখ পাঁচখানি। উফ, কি ধরিবাজ রতনলাল, এমন বাবদ হিসেবটা ফেলেছে যে কারুর আর আপত্তি করবার পথ নেই। ওই জন্যই ছেলে দেখাবার সময় বলছিল, ধরে নাও দেওয়াই হয়ে গেছে। ওর ওই খেদামুখো ছেলের মুখ দেখে মুঠো মুঠো টাকা দিতে কার দায় পড়েছিল? কি সাংঘাতিক ফিচেল! বায়োস্কোপ ফলেই লিখে রেখেছে দেখা যাচ্ছে। কি আর করা যায়, মনের রাগ মনে চেপে দেতো হাসি হেসে বলতে হয়, তা বেশ বেশ, বহুত আচ্ছা, কিন্তু রতনলাল, পকেট কাটাটা তাহলে? আরে, যেতে দাও না ভাই, সামান্য কথা, ছোট্ট কথা। পাতলা কাঁচি হাতে পেলে পকেটের সেলাই কটা কাটতে কতক্ষণ? আধ মিনিটের কাজ। অর্থাৎ তাহলে রতনলাল নিজেই বাড়ি থেকে বেরোবার আগে ওই আধ মিনিটের কাজটুকু সেরে বেরিয়েছিল। আর কোনো ভদ্রলোক সেখানে আধ মিনিটেও দাঁড়াতে সাহস করে? কে জানে, ফস করে মুখ থেকে কি একটা রাগের কথা বেরিয়ে পড়ে যদি, সামান্যর জন্য বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে। কোনো রকমে মুখের হাসি বজায় রেখে বেরিয়ে পড়তে পারলেই হয়। শেষে কিনা ব্যাটামেরও তাদের মতন ওস্তাদ ওস্তাদ কলকাতায় ছেলেদের আহাম্মক বানিয়ে ছাড়লো। হ্যাঁ, কই হে শিবশরণ, আমাদের জুতোগুলো কোন দিকে ফেললে?
তোমার মনিব বাড়ির বসে থাকলে তো আমাদের চলবে না বাবাজি, নিজেদের আস্তানায় তো ফিরতে হবে তো। এই তো এইখানে কার্পেটের উপরে ছাড়া ছিল, বেশ ছিল, তাকে আবার যত্ন করে আয়রন চেস্টে তুলতে গেলে নাকি, বলল মণিময়। নিরেট মুখ্য শিবশরণ এসে এক লম্বা সেলাম ঠুকে ভারী গলায় বলল, জি হুজুর, লট্টু চামার তো জুত্তি উত্তি লে গাই। আবার একবার মুখ চাওয়াচাইয়ের পালা। সোজা বাংলায় খুলে বলো না হে বাপু ব্যাপারটা। লেগই? লেগই আবার কি? বড় যে গোলমেলে লাগছে, বললে দেবব্রত। সোজা বাংলায় কথা বলা শিবশরণের চতুর্দশ পুরুষেরও সাধ্য নেই। তবে অতঃপর সে যা বলল সেটা সোজা বাংলায় এই দাঁড়ায়, পূর্ব বন্দোবস্ত মতো লট্টু নামক জনৈক মুচি বাবুদের জুতো 5 জোড়া 10 টাকা হিসেবে 50 টাকা নগদ দামে খারিদ করিয়া লইয়া গিয়াছে, এবং শিবশরণ উক্ত টাকায় মনিবের পূর্ব প্রদত্ত ফর্দ মাফিক মিঠাই পিঠা আনিয়া রূপোর থালায় সাজাইয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মোট কথা, আগাগোড়া ব্যাপারটা আগে থেকেই সাজানো ছিল। মায়ের লট্টু মুচির আসার টাইম পর্যন্ত রতনলাল বন্ধুদের জুতোর বদলে খাইয়েছে, অর্থাৎ থাক, বাকিটা না বলাই ভালো। স্পষ্ট করে বলে আর কাজ নেই। হাজার হোক, এদেরও তো একটা প্রেস্টিজ বলে জিনিস আছে তো। নতুন আর দামি দামি জুতো সব, এক এক জোড়া 20-22 টাকার কম নয়। জ্বলন্ত দৃষ্টি হেনে আরো ক্রুদ্ধ হাসি হেসে 5 জনে সমস্বরে বলে উঠল, বাহ রতনলাল, বেশ, তোফা তোফা, চমৎকার, মার্ভেলাস, ওয়ান্ডারফুল। রতনলাল তাদের পিছনে পিছনে আসছিল, অতি বিনীত হাসি হেসে হাত দুটি জোর করে অমায়িক স্বরে বলল, সে আগেই তো বলে রেখেছি ভাই, আমার কোনো কেরামতি কিচ্ছুই নেই, সবই তোমাদের জুতোর দৌলতে। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।